নমস্কারাত কমরেড জিতেন চৌধুরী বামপন্থী রাজনৈতিক দলগুলো যারা আমরা একসাথে মিলে ত্রিপুরায় বামপন্থী আন্দোলন এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি, সেই দলসমূহের নেতৃত্ব, পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য যারা ত্রিপুরায় আছেন, রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য যারা মঞ্চে আছেন এবং আপনারা সবাই সকলের প্রতি শুভেচ্ছা জানিয়ে আমি আমার কথা শুরু করতে চাইছি। প্রথমে কমরেড সীতারাম ইয়েচুরির স্মৃতির প্রতি আন্তরিক গভীর শ্রদ্ধা নিবেদন করছি। তার স্ত্রী, কন্যা, পুত্র, ভ্রাতা এবং পরিজন যারা আছেন তাদের সকলের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছি। আপনারা শুনছিলেন একে একে প্রকাশ করা অবধি কমরেডরা সীতারাম ইয়েচুরিকে নিয়ে তাদের নিজেদের তার সাথে কাজের প্রত্যক্ষ যোগাযোগ থাকার কারণে যে অভিজ্ঞতা সঞ্চয় করেছেন সে সম্পর্কে সংক্ষিপ্ত পরিসরে প্রাসঙ্গিক বিষয়গুলো উল্লেখ করার চেষ্টা করেছেন। আমি বিস্তৃত পরিসরে যেতে চাইছি না। যে কথা বলবো, সীতারাম ইয়েচুরি পার্টির সাধারণ সম্পাদক হওয়ার আগে থেকেই এবং বিশেষভাবে সাধারণ সম্পাদকের দায়িত্বে বৃত হওয়ার পর আন্তর্জাতিক যে পরিস্থিতি, পৃথিবীর বিভিন্ন প্রান্তে কোণে কোণে ঘটনা তো একটা জায়গায় দাঁড়িয়ে নেই, বহমান, তার মধ্যে নতুন নতুন ঘটনা ঘটছে। পুঁজিবাদ, সাম্রাজ্যবাদ, ফেসিবাদী ভাবনা চিন্তা, এই ঘটনাগুলির মধ্য দিয়ে তাদের আগ্রাসী মনোভাব এবং তাদের আভ্যন্তরীণ সমস্যা দুটোরই বহিঃপ্রকাশ ঘটছে। সঙ্গে সঙ্গে সমাজতান্ত্রিক যে রাষ্ট্রগুলো নানা প্রতিকূলতা মোকাবেলা করে দাঁড়িয়ে থেকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে, তাদেরও নানা জটিলতার মুখোমুখি থেকে কাজ করতে হচ্ছে। এর বাইরে যারা রাষ্ট্রীয় ক্ষমতায় নেই কিন্তু শোষকদের ক্ষমতাচ্যুত করে শ্রেণীহীন শোষণমুক্ত ব্যবস্থা পত্তনের সংগ্রামে যুক্ত আছেন, এই সমস্ত বিষয়গুলো ভাবনায় রেখে, চিন্তায় রেখে, চেতনায় রেখে আন্তর্জাতিক পরিসরে ঘটমান যে ঘটনাবলী তার প্রতি কমরেড সীতারাম ইয়েচুরি গভীর অভিনিবেশ নিয়ে নজর রাখার চেষ্টা করতেন, উপলব্ধি করার চেষ্টা করতেন। এবং বিশেষ করে যে জিনিসটা তার মধ্যে, আমি আবার সীমাবদ্ধ কাজের অভিজ্ঞতা থেকে বলছি, এই যে ঘটনাবলী ঘটছে আন্তর্জাতিক পরিসরে, আমাদের দেশের অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক ক্ষেত্রে
কিভাবে তা প্রভাব বিস্তার করবে, সুবিধা অসুবিধা সহ নানা ধরনের জটিলতা ঘটতে পারে, ঘটবে, এই বিষয় সম্পর্কে সচেতন থেকে আমাদের পার্টি, ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী, বামপন্থী আন্দোলন এবং গণতান্ত্রিক শক্তি তাদেরকে সচেতন করার ক্ষেত্রে, সচেতন রাখার ক্ষেত্রে তার অভিজ্ঞতার নিরিখে তার যে সারসংক্ষেপ, তার যে নির্যাস, এটা কমরেড সীতারাম উপস্থিত করার চেষ্টা করতেন। এটা একটা অসাধারণ গুণ। শুধু দেখলাম এটা আন্তর্জাতিক ঘটনা, আমাদের দেশের বিষয় নিয়ে ভাববার কি আছে, এটা যে ঘটনা না, বিচ্ছিন্ন না, এটাই মার্ক্সবাদী লেনিনবাদী যে ভাবনা, চিন্তা, বিশ্লেষণ এবং অভিব্যক্তি, এর মূল জায়গাটা সম্পর্কে সচেতন থেকেই কমরেড সীতারাম আন্তর্জাতিক পরিস্থিতির সাথে আমাদের দেশের পরিস্থিতিকে তুল্যমূল্য বিশ্লেষণ করে দেশের মানুষকে সচেতন রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার চেষ্টা করেছে। এবং আপনারা শুনছিলেন কমরেড প্রকাশ বলছিলেন যে আমাদের দেশে বর্তমান সময়ে আরএসএস যে ফ্যাসিবাদী ভাবনার ধারক এবং বাহক হিসাবে এখানে তথাকথিত হিন্দুত্বের স্লোগানকে সামনে রেখে ভারতবর্ষের সভ্যতা, সংস্কৃতি সমস্ত কিছুকে ধ্বংস করে দেওয়ার যে প্রচেষ্টায় নিয়োজিত, এদের বিরুদ্ধে শ্রেণীগত দৃষ্টিভঙ্গি থেকে, যেটার মূল ভিত্তি হচ্ছে মার্ক্সবাদ লেনিনবাদ, তার উপর দাঁড়িয়ে মতাদর্শগত সংগ্রাম যদি খোড়ধার তীক্ষ্ণ না করা যায়, তাহলে পরে আমাদের দেশের অভ্যন্তরে গণতন্ত্রের সংগ্রাম, সংবিধান সুরক্ষার সংগ্রাম, তার চাইতে বড় কথা শ্রেণীহীন শোষণমুক্ত সমাজ গড়ে তোলবার জন্য যে সংগ্রাম আমরা করছি, সেই সংগ্রামে কিন্তু সাফল্য আনা সহজ হবে না। এবং তার রচিত যে গ্রন্থগুলোর কথা বলা হয়েছে, তার মধ্যে বিশেষ করে আরএসএস সম্পর্কে প্রণিধানযোগ্য যে মতাদর্শগত লড়াইকে মুখোমুখি রেখে তাদের যে ক্লেদাত্ম চেহারা, তাকে উন্মোচিত করে জনগণ থেকে তাদেরকে বিচ্ছিন্ন করবার জন্য যা তিনি রচনা করেছেন, এটা আমাদের বর্তমান মতাদর্শের সংগ্রামে গুরুত্বপূর্ণ হাতিয়ার। আমি এই দুটো বিষয়কে সামনে রেখেই বলছি। এই দুটো ক্ষেত্রেই তার মূল ভিত্তি হচ্ছে মার্ক্সবাদ লেনিনবাদের উপর তার যে অগাধ সুনিবিড় যে আস্থা, বিশ্বাস, তার অধ্যয়নের মধ্য দিয়ে, তার উপলব্ধির মধ্য দিয়ে তার যে যথার্থতা, সেটা বাহ্যিকভাবে গ্রহণ না, আন্তরিকভাবে গ্রহণ করতে পেরেছিলেন বলেই এই দুদিক থেকে, কি আন্তর্জাতিক পরিসরে কি জাতীয় ক্ষেত্রে, সীতারাম ইয়েচুরি গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। আমি কথা উল্লেখ করতে চাইছি এই কারণে, সীতারাম নেই, কিন্তু তার কর্মধারার মধ্য দিয়ে, কার্যক্রমের মধ্য দিয়ে প্রধান যে শিক্ষা তিনি আমাদের জন্য রেখে গেছেন, সেটা কি? মতাদর্শের ভিত্তিকে শক্তিশালী করতে গেলে পর, যেটা বাদ দিয়ে লড়াই এগিয়ে নিয়ে যাওয়া যাবে না, লক্ষ্যে পৌঁছা যাবে না, তার ভিত্তি হচ্ছে মার্ক্সবাদ লেনিনবাদ। আমরা যারা কমিউনিস্ট আন্দোলনের সাথে যুক্ত, সম্পৃক্ত, এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি,
তারা মার্ক্সবাদ লেনিনবাদ সম্পর্কে নিজের যে রাজনৈতিক চেতনার ভিত্তি, একে যদি আমরা শক্তিশালী করতে না পারি, তাহলে কিসের উপর দাঁড়িয়ে ঝড় ঝঞ্ঝা মোকাবেলা করে লক্ষ্যে পৌঁছার ক্ষেত্রে সঠিক পথের দিশা কমিউনিস্ট হিসেবে আমরা দিতে পারব? কাজেই আজকের এই স্মরণ সভায় দাঁড়িয়ে বিশেষ করে সীতারামের জীবনের কর্মধারা থেকে শিক্ষা নিয়ে আমাদের কমিউনিস্ট আন্দোলনে বর্তমান সময়ে আমরা যারা কাজ করছি, এই মতাদর্শগত ভিত্তি সুদৃঢ় করার ক্ষেত্রে প্রচণ্ড রকম দুর্বলতায় আমরা ভুগছি। এটা অনেকটা আনুষ্ঠানিকতার পর্যায়ে চলে গেছে। এর থেকে যদি আমরা বেরিয়ে আসতে না পারি, ধারাবাহিকতা বজায় রেখে, পৃথিবীর পরিবর্তন হচ্ছে, কিন্তু মার্ক্সবাদ লেনিনবাদের যে মৌলিক ভিত্তি, তার মধ্যে কিন্তু কোনো পরিবর্তন হয়নি। তারা যে বিশ্লেষণ করে গেছেন, পুঁজিবাদ সাম্রাজ্যবাদের পরাজয় ঘটিয়ে শ্রেণীহীন শোষণমুক্ত সমাজ, এটাই হচ্ছে বিকল্প, এটা সম্ভব, এটা করতে হবে এবং করার জন্য লড়াই চাই। এই যে ভিত্তিটা, এই ভিত্তিটার উপর যদি আমরা আমাদের আস্থাকে সুদৃঢ় করতে না পারি, প্রগাঢ় করতে না পারি, বিশ্বাসকে যদি সংহত করতে না পারি, তাহলে তো সীতারাম ইয়েচুরির স্মরণ সভা এটা ফুলমালা দিয়ে আনুষ্ঠানিক শ্রদ্ধা নিবেদন করা হবে। তাই বিশেষ করে আমি আমাদের যারা সমসাময়িক, আমাদের বয়স, আমি আমার নিজেকে নিয়েও বলছি, নবীন প্রজন্ম যারা, তাদেরকে এই মূল বিষয়টি সম্পর্কে সীতারামের জীবন থেকে আমাদের কিন্তু শিক্ষা হিসাবে, মৌলিক শিক্ষা হিসাবে গ্রহণ করতে হবে। তা যদি আমরা করতে না পারি, তাহলে তার প্রতি যথার্থ শ্রদ্ধা কিন্তু প্রদর্শন করা সম্ভব হবে না। আমাদের দেশের বর্তমান যে পরিস্থিতি, এটা ঠিক কৌশলগত দিক থেকে জনগণের সামনে, দেশের সামনে প্রধান বিপদ আরএসএস নিয়ন্ত্রিত বিজেপি, সাম্প্রদায়িক শক্তি, ধর্মান্ধ শক্তি এবং পুঁজিবাদের মুখ্য মুখ হিসাবে আমাদের ভারতবর্ষে যারা কাজ করছে, এদের যে সমন্বয়, এরা দেশকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করছে। এদেরকে পরাস্ত করতে হবে, বিচ্ছিন্ন করতে হবে। সেই লক্ষ্যকে সামনে রেখে একটার পর একটা নির্বাচনে ব্যাপক অংশের শক্তিকে সমবেত করে লড়াইকে তেজি করার চেষ্টা হয়েছে। শুনছিলেন 24-এর নির্বাচনে পুরোপুরি পরাস্ত করা যায়নি, কিন্তু দুর্বল করা হয়েছে, সম্ভব হয়েছে। এটা ছোটখাটো সাফল্য মনে করার কারণ নেই, কিন্তু গভীর অভিনিবেশ নিয়ে আমরা যদি আত্মসমীক্ষা করি, বামপন্থী আন্দোলনের, কমিউনিস্ট আন্দোলনের নেতা হিসাবে বামপন্থী এবং কমিউনিস্ট আন্দোলনের যে ভাবনা চিন্তা, তার দ্বারা জারিত হয়ে এই যে কৌশলকে সামনে রেখে বিজেপিকে, আরএসএসকে কোণঠাসা করার চেষ্টায় একটা বিশেষ সাফল্য এই সময়ের মধ্যে অর্জিত হয়েছে। কিন্তু তার পাশাপাশি আমাদের বামপন্থী শক্তির বিকাশ এবং বিস্তারের প্রশ্ন যদি আমরা অন্তর্ভীতি দৃষ্টি নিয়ে দেখবার চেষ্টা করি, তাহলে কিন্তু আমাদের অগ্রগতি সেভাবে প্রত্যাশা মতো ঘটছে না, আমরা ঘটাতে পারছি না। এই যে বাস্তব দুর্বলতা, একে ঢেকে রাখার কিন্তু কোনো সুযোগ নেই, একে অস্বীকার করার কোনো সুযোগ নেই। এই জায়গাটায় দাঁড়িয়ে সীতারামের উপস্থিতিতেই কি পলিট ব্যুরো, কি পার্টির কেন্দ্রীয় কমিটি, লোকসভা নির্বাচনের আগে, লোকসভা নির্বাচনের পরে সামগ্রিক পরিস্থিতির মূল্যায়ন করে এই দুর্বলতার বিষয়টি চিহ্নিত হয়েছে এবং সেখানে বারবার এই বিষয়টাতেই পার্টি জোর দেওয়ার চেষ্টা করছে, যাতে কমরেড সীতারাম অন্যতম নেতৃত্বের ভূমিকা নিয়েছেন। পার্টি, ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী, তার যে নিজস্ব শক্তি,
নিজের পায়ে দাঁড়াতে হবে, কোমরের শক্তি অর্জন করতে হবে, তার উপর ভিত্তি করে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির প্রসার ঘটাতে হবে। এটা যদি আমরা ঘটাতে না পারি, তাহলে আমরা যে বামপন্থী শক্তিকে সংগত করার চেষ্টা করছি জাতীয় স্তরে বা আমাদের ত্রিপুরায়, 3-4টা রাজনৈতিক দল, সবার শক্তি হয়তো একরকম না, কিন্তু এটা আমাদের উপলব্ধির মধ্যে আছে। বামপন্থী শক্তিকে যদি সংহত করা না যায়, এবং এটা করতে গেলে ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর যে গুরুত্বপূর্ণ ভূমিকা, সেই ভূমিকা নিতে গেলে পর তার নিজের যে ভিত্তি জনসমর্থন, তার যদি প্রসার ঘটানো না যায়, তাহলে গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শক্তিকে আরও ব্যাপক পরিসরে সমবেত করে এই যে মূল যে জনশত্রু রাষ্ট্রের সামনে একটা বিরাট বিপদ উপস্থিত করেছে, তাকে তো বিচ্ছিন্ন এবং সামগ্রিকভাবে পরাস্ত করার কাজটা কিন্তু সম্ভব হবে না। কাজেই এই যে ভাবনা, এই যে চিন্তা, এই যে চেতনা, তার থেকে আমাদের সামনের দিনের যে কাজ, আজকের পরিস্থিতিতে এই প্রসঙ্গটা সামনে চলে আসছে। তাই বিশেষ করে ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর সভ্য সভ্যা শুভাকাঙ্ক্ষী সমর্থক শুভানুধ্যায়ী যারা, তাদের কাছে আজকের দিনে দাঁড়িয়ে সীতারামকে স্মরণে রেখে যেটা বিশেষভাবে বলবো, যে আমাদেরকে যে দুর্বলতায় আমরা ভুগছি, যেটাকে আমরা পার্লামেন্টারিজম বলছি, সংসদীয় ভাবনা চিন্তায় আমরা সচেতন বা অবচেতনভাবে ভীষণভাবে যুক্ত হয়ে পড়ছি, তাতে করে পার্টিকে নিজের পায়ে দাঁড় করিয়ে তার ভিত্তির বিস্তার ঘটাতে গেলে পরে আমরা যদি শ্রেণী সংগ্রাম, গণসংগ্রাম, শ্রেণীগত দৃষ্টিভঙ্গি নিয়ে সেভাবে সংগঠিত করতে না পারি, তাহলে তো আমাদের লক্ষ্যে পৌঁছার ক্ষেত্রে পার্টির যে ভূমিকা নেওয়ার বিষয়, সে ভূমিকা তো পার্টি নিতে পারবে না। কাজেই আমাদের সামনে এই মুহূর্তে গুরু দায়িত্ব, পার্টির নিজের যে ভিত্তি, ইন্ডিপেন্ডেন্ট, তার যে স্ট্রেংথ, কাউন্টেবল, শুধু তার অবস্থানগত দিক থেকে সঠিক পথের দিশা দিচ্ছে এটা বললে হবে না, তার সঙ্গে সঙ্গে কাউন্টেবল ফোর্স হিসাবে একটা সময় এরকম একটা জায়গায় আমরা চলে গিয়েছিলাম, সেখান থেকে আস্তে আস্তে তার ক্ষয় হচ্ছে। কারণগুলো আমাদের খুঁজে বের করতে হবে, তার মধ্যে অন্যতম যেটা বললাম সংসদীয় ঝোঁক, এবং এটার কারণে শ্রেণী সংগ্রাম, গণসংগ্রাম, শ্রেণীগত দৃষ্টিভঙ্গি থেকে মূল শত্রুকে চিহ্নিত করে স্থানীয় পর্যায়ে, রাজ্যের পর্যায়ে, দেশের পর্যায়ে যেভাবে আন্দোলন সংগঠিত করা দরকার, সেভাবে সব জায়গায় আমরা করে উঠতে পারছি না। এখান থেকে বেরিয়ে আসতে হবে। বিকল্প যে দিশা পার্টির কেন্দ্রীয় কমিটি দেওয়ার চেষ্টা করছে, যার অন্যতম অংশীদার ছিলেন কমরেড সীতারাম, সেই দিশায় সামনের দিনে পার্টিকে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে, এটা বাদ দিলে তো চলবে না। এবং একইভাবে বামপন্থীদের মধ্যে ঐক্য সংহতি, সব দল তো আমরা একইভাবে সব জিনিস চিন্তা করি না, যার যার নিজস্ব দলীয় কর্মসূচি আছে। সব ব্যাপারেই যদি আমরা একমত হতাম, তাহলে 4 দল 5 দল বামপন্থী আমরা বলছি, যার যার তো আলাদা কর্মসূচি থাকার কারণ ছিল না। এই সম্পর্কে সচেতন থেকে আমাদেরকে ইতিবাচক দৃষ্টি নিয়ে বামপন্থীদের মধ্যে মতাদর্শগত এবং অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক বিষয়ে সর্বাধিক সহমতের ভিত্তিতে যে জায়গায় আমরা আসতে পারি, আমাদের সমস্ত ভাবনা অন্য বামপন্থী দলের উপর তো আমরা চাপিয়ে দিতে পারি না, তারাও যেমন সেই চেষ্টা আমাদের উপর করার চেষ্টা করেন না। এই বিষয় সম্পর্কে সচেতন থেকে আমাদের ঐক্যকে কিন্তু সংহত করতে হবে। আমরা যেটা লক্ষ্য করছি গত বছর 4 যাবৎ, 3-4 বছর যাবৎ, কি জাতীয় স্তরে বা কোনো কোনো রাজ্য ক্ষেত্র, আমরা ত্রিপুরায় কিছু কিছু করার হতে চেষ্টা করেছি, বামপন্থীদের ঐক্যবদ্ধ উদ্যোগের নেতৃত্বে ব্যাপক শ্রেণী আন্দোলন, গণ আন্দোলন গড়ে তোলার ক্ষেত্রে আমরা যেন খানিকটা পিছিয়ে গেছি। এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। বেরিয়ে আসার ক্ষেত্রে বামপন্থী বন্ধুদের একসাথে নিয়ে এগিয়ে যাওয়ার প্রশ্নে ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী
এটা কর্তৃত্ব না, তথাকথিত নেতৃত্ব না। বন্ধুসুলভ ভাবনা নিয়ে, ভ্রাতৃপ্রতিম ভাবনা নিয়ে আমাদেরকে এগিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। এক্ষেত্রে যদি আমরা সাফল্য অর্জন করতে পারি, এগিয়ে যাওয়ার ক্ষেত্রে যদি আমরা ধাপে ধাপে এগোতে পারি, সেটাই ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক শক্তি। তার মধ্যে বড় অংশটা হচ্ছে অবিজেপি, অবাম, ধনিক বণিকদের স্বার্থের পক্ষে চিন্তা করেন, ভাবনা করেন। কোনো কোনো রাজ্যে তারা সরকার আছেন, কোথাও কোথাও সরকারে নেই, গুরুত্বপূর্ণ বিরোধী দলের ভূমিকা পালন করছেন, জাতীয় স্তরেও করছেন। যেটা দেখা গেছে গত 24-এর নির্বাচনে 26টা 27টা দলকে একটা জায়গায় আনা গেছিল, বামপন্থীদের বাদ দিলে সেটা প্রায় 20 থেকে 22টা। এই জায়গাটাকে শুধু ভোট, তার জন্য এটা হয়েছে, তারপর যদি এটার গুরুত্ব কমে যায়, অন্য রাজনৈতিক দলগুলি কি ভাববে পরের কথা। কিন্তু আমরা যারা ভারতের কমিউনিস্ট পার্টি, মার্ক্সবাদী করি, বামপন্থী যে রাজনৈতিক দল, আমাদের কিন্তু এই জায়গায় এই যে ক্ষেত্রটা, এই ক্ষেত্রটার গুরুত্ব কোনো মতেই কম করে দেখার সুযোগ নেই। কারণ মনে রাখতে হবে, আমাদের নিজেদের যে শক্তি, জনগণের মধ্যে আমাদের যা ভিত্তি, যত সঠিক পথেই আমরা থাকি না কেন, বড় অংশের মধ্যে এখনো কিন্তু আমাদের সেই ধরনের বিস্তার আমরা ঘটাতে পারিনি। আমাদের সব ভাবনার সঙ্গে তারা হয়তো একমত না, কিন্তু গণতন্ত্রের প্রশ্নে, সংবিধানের প্রশ্নে, ধর্মনিরপেক্ষতার প্রশ্নে, ধর্ম যার যার, দেশ সবার, রাষ্ট্র সবার, জাতীয় ঐক্য সংহতির চিন্তা করেন, এদেরকে কিন্তু যত বড় পরিসরে আমরা একটা জায়গায় আনতে পারবো, মূল শক্তিকে বিচ্ছিন্ন এবং পরাস্ত করার সংগ্রামে সাফল্য অর্জন করা সম্ভব হবে। সীতারাম ইয়েচুরি জেনারেল সেক্রেটারি হিসেবে কেন্দ্রীয় কমিটির যে নীতি নির্দেশিকা নির্ধারিত হয়েছে, সময় সময় পার্টি কংগ্রেসে, দুটো পার্টি কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সময়ে, পরিবর্তিত পরিস্থিতিতে নতুন নতুন যে পদক্ষেপ নেওয়ার প্রশ্ন আছে, তার মধ্যে এই বিষয়গুলো অত্যন্ত গুরুত্বের সাথে জোর দেওয়া হয়েছে। আমাদেরকে আজকের দিনে সীতারামকে স্মরণে রেখে এই যে কাজ, এই কাজটা কিন্তু অনুধাবন করে তার গুরুত্ব, তাৎপর্য উপলব্ধির মধ্যে রেখে এগিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। এটা একটা লড়াই। আমরা বললেই সবাই চলে আসবে, বা একটার সময় একসাথে থাকলো, চিরদিনই সবাই থাকবেন, নাও হতে পারে, আসা যাওয়া থাকবে। কিন্তু আমরা যদি দৃঢ়তা, বলিষ্ঠতা নিয়ে এই বিষয়টাকে পার্সু করার চেষ্টা করি, এগিয়ে নেওয়ার চেষ্টা করি, আন্তরিকতার সাথে, সততার সাথে, নিষ্ঠার সাথে, সাফল্য কেন আসবে না? আমরা তো মানুষের ভালোর জন্য, দেশের ভালোর জন্যে, রাষ্ট্রের ভালোর জন্য কথা বলছি। এটা তো বিচ্ছিন্নভাবে কোনো ব্যক্তি বিশেষের স্বার্থ রক্ষার প্রশ্ন না, অথবা বিচ্ছিন্নভাবে একটা দলীয় সংকীর্ণ ভাবনা থেকে না। কাজে আজ না হোক কাল যদি ধারা অব্যাহত রাখতে পারি, কেন আমরা সাফল্য অর্জন করতে পারবো না? এই ভাবনা নিয়ে সামনের দিনে কিন্তু আমাদের কাজ করতে হবে জাতীয় এবং রাজ্য স্তরে। এটা কমরেড সীতারামের স্মৃতির প্রতি শ্রদ্ধা প্রদর্শনের ক্ষেত্রে অত্যন্ত প্রাসঙ্গিক। আমাদের রাজ্যের পরিস্থিতি কি, দেশের বিষয়ে আমি আলোচনা করতে চাইছি না। যদিও দুর্বল করা গেছে, শক্তি কমানো গেছে, বিরোধী শক্তির বৃদ্ধি পেয়েছে, পার্লামেন্টের মধ্যে গত যে 2-3টা অধিবেশন হয়ে গেল 24-এর নির্বাচনের পর, তার প্রতিফলন, অনুরণন পার্লামেন্টের ভেতরে এবং তার পরিপ্রেক্ষিতে বাইরে আমরা লক্ষ্য করছি। একই ধারায় কমরেড প্রকাশ উল্লেখ করার চেষ্টা করেছেন, তারা প্রথম দিকে নিজেরা একটু মিয়ে গেল, আবার পূর্ণোদ্যমে সেই লক্ষ্যকে সামনে রেখে তারা এগোবার চেষ্টা করছে। প্রতিরোধ গড়ে উঠবে, কৃষকরা আবার মাঠে নামছেন, শ্রমিকরা মাঠে নামছেন, ছাত্ররা এগিয়ে আসছেন, যুবকরা রাজ্যে রাজ্যে সংগঠিত হওয়ার চেষ্টা করছেন, শিক্ষক, ক্যাডারি, কর্মচারী তারা নতুন করে সংহত হওয়ার চেষ্টা করছেন। মানুষ বসে থাকতে পারে না। আক্রমণে, আঘাতে আঘাতে বিপর্যস্ত হতে হতে পিঠ যখন দেয়ালে ঠেকে যায়, আর যখন কোথাও যাওয়ার সুযোগ থাকে না, মানুষকে তো অস্তিত্ব রক্ষা করার জন্য প্রতিরোধ গড়ে তুলতেই হবে। তার ধরনটা কী হবে, চেহারাটা কী হবে, এটা পরিস্থিতির উপর, তার নিজের শক্তির উপর সেটা নির্ভর করবে। কাজে সেই জায়গায় ভোট শেষ হয়ে যাওয়ার পর 4-5 মাসের ব্যবধানেই আমরা যেটা লক্ষ্য করছি, সর্বভারতীয় ক্ষেত্রে মানুষ আবার মানে গর্বোত্থিত দৃষ্টিভঙ্গি নিয়ে রাস্তায় নামতে শুরু করেছেন। সেই ধারাকে অব্যাহত রেখে ত্রিপুরায় আমাদের কাজ করতে হবে। বিজেপি 7 বছরও হয়ে গেল, ত্রিপুরায় কোথায় সরকার?
আমরা বর্তমান সময়ের যে ঘটনা বলি তাতে আমরা কি লক্ষ্য করছি? আইন শৃঙ্খলা বলতে কিছু ত্রিপুরায় আজকে অস্তিত্ব নেই। এবং বিশেষ করে আমরা যেটা লক্ষ্য করছি, মা বোনদের বিরুদ্ধে যে অপরাধ, অবর্ণনীয়, বীভৎস, আমাদের সাধারণ মানুষের মধ্যে ধারণা, এমনকি আমরা যারা বামপন্থী কমিউনিস্ট আন্দোলন করি আমাদের মধ্যে ওই ধারণা, কেউ ঢুকিয়ে দিয়েছেন ঘটনাতে, না মনে করি ভাবনা ভুল, মহিলাদের উপর আক্রমণ, এটার প্রতিবাদ তো মহিলারাই করবেন, তো পুরুষরা করবে না। এটা তো শুধু মহিলাদের সমস্যা না, এটা সভ্যতার সমস্যা, সভ্যতার কলঙ্ক, গণতন্ত্রের উপর আক্রমণ, সামগ্রিক অগ্রগতির জন্য যে সংগ্রাম, সে সংগ্রামের বেদিমূলে আঘাত। কাজে এখানে মহিলাদের বিরুদ্ধে যে অপরাধ, এটা প্রতিবাদ প্রতিরোধের ক্ষেত্রে নিশ্চয়ই মায়েদের বোনদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে। কিন্তু পুরুষ মহিলা নির্বিশেষে গণতান্ত্রিক আন্দোলনের মঞ্চ থেকে সংহতভাবে এর বিরুদ্ধে তো আমাদের রুখে দাঁড়াতে হবে। এভাবে তো চলতে দেওয়া যায় না। আপনারা লক্ষ্য করেন এই যে ঘটনাগুলো একটার পর একটা ঘটছে, এই গত 1-1.5 মাসের মধ্যে যে ঘটনা ঘটছে, আমাদের রাজ্যের সরকার তার কোনো বুদ্বৃষ্টি আছে? মুখ্যমন্ত্রী একটা ঘটনায় নিন্দা করেছেন, প্রতিবাদ করেছেন, তার কোনো বিবৃতি আপনারা দেখেছেন, তার কোনো বক্তব্য আপনারা শুনেছেন? এটা ব্যক্তিগতভাবে বলছি না, এটা পদের অধিকারী, রাজ্যের মুখ্য রাজনৈতিক নেতৃত্ব, সরকার চালাচ্ছেন, কোথায় নিয়ে যাচ্ছেন? এবং একদলীয় স্বৈরশাসন কায়েম করার জন্য 18-র পর থেকে নির্বাচনকে প্রহসনে পরিণত করে ভোট জালিয়াতির মাধ্যমে ক্ষমতায় টিকে আছেন, টিকে থাকবার চেষ্টা করছেন। কিন্তু এটা চিরস্থায়ী না, এটা তাদেরও বুঝতে হবে। 24-এর লোকসভা নির্বাচনের ফলাফলের মধ্য দিয়ে খানিকটা বোধোদয় হলেও প্রকাশ করছে না। এরা নিজেরা ভালো জানেন ত্রিপুরায় কি করে পঞ্চায়েত থেকে শুরু করে লোকসভা নির্বাচন পর্যন্ত এটা প্রহসনের মধ্য দিয়ে তারা তথাকথিত জয় হাসিল করছেন, একদলীয় স্বৈরশাসন কায়েম করার চেষ্টা করছেন। এবং এই জায়গাটার মধ্যে মণ্ডল নামধারী যারা অরাজকতা করে চলেছে, লুটের রাজত্ব কায়েম করেছে, এরা যখন যেখানে খুশি মহিলা পুরুষ নির্বিশেষে রাতে বিকেলে দরজা ভেঙে ঘরে ঢুকছেন, লুটপাট করছেন, প্রতিবাদ করার চেষ্টা করলে দৈহিকভাবে আক্রমণ করছেন, শিশুরা পর্যন্ত নির্যাতন মানে রেহাই পাচ্ছে না তাদের হাতে। কাজে এই জায়গায় দাঁড়িয়ে একে তো চলতে দেওয়া যায় না। এর বিরুদ্ধে শুধু তো বিবৃতির প্রশ্ন না, মাঠে আসতে হবে আমাদের। সহ্য করতে পারছে না মানুষ, কিন্তু তার প্রতিফলন ঘটাতে হবে রাজপথে সমবেত হওয়ার মধ্য দিয়ে। এটা বাদ দিয়ে তো অপেক্ষা করলে চলবে না। এবং একই সাথে আমি অন্য বিষয় যদি নাও যাই, সরকার দুর্নীতি এবং বিজেপি সরকার ত্রিপুরায় সমর্থক হয়ে গেছে। কোন অফিসে পয়সা ছাড়া, ঘুষ ছাড়া কোনো কাজ হয় না। আপনারা দেখেছেন বিধানসভায় বিরোধী দলের জনৈক বিধায়ক মুখ্যমন্ত্রীর অফিসের জনৈক অফিসার তাকে ইঙ্গিত করে যেভাবে বললেন যে এই ভদ্রলোক মুখ্যমন্ত্রীর অফিস কোথায় সামলাচ্ছেন, তিনি তো কন্ট্রাক্টরদের সঙ্গেই সারাদিন সময় দিচ্ছেন এবং তার থেকে 4 to 6% নাকি সেখানে ডিসকাউন্ট আসছে। এবং এটা ঘুরিয়ে এটা তো মন্ত্রিসভার সদস্যদের বিরুদ্ধেই সেখানে আঙুল তুলবার চেষ্টা করেছেন। এবং এটা তো কল্পিত কথা মনে করার কোনো কারণ নেই। কোথায় প্রতিবাদ, কিসের ভিত্তিতে প্রতিবাদ করবেন? তার দলের লোকরাই তো জানেন। দলের ভেতরেই তো এখন দেখা যাচ্ছে বিরোধ বিসম্বাদ তৈরি হচ্ছে, লুটপাটে অংশ ভাগ করা নিয়ে কে কতটা পাচ্ছে, কে কতটা কম পাচ্ছে। এটা হতে বাধ্য হবে, সামনের দিন আরো বাড়বে। আমরা কি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখব? এটাকে এক্সপোজ করা, আইডেন্টিফাই করা, আক্রমণ করা। আক্রমণ মানে দৈহিক আক্রমণের প্রশ্ন না, রাজনীতিগতভাবে, কর্মসূচিগতভাবে। এখনো জনগণের একটা ছোট্ট অংশের মধ্যে তাদের সম্পর্কে যে মোহ থাকছে, তাদেরকে তো মুক্ত করে আনতে হবে।
তাদেরকে তো শত্রু ভাবলে চলবে না, জয় করতে হবে, দায়িত্ব তো আমাদের নিতে হবে। এই যে জায়গাটা, সরকার বলে কিছু নাই। বন্যা হলো গত 42 বছরে, এরকম বন্যা ত্রিপুরা দেখেনি। 83 সালের পর এরকম বন্যা ত্রিপুরা দেখেনি। সরকারই বলছে 17 লক্ষ মানুষ এই বন্যায় বিধ্বস্ত হয়েছে। এখন অবধি যা দেখা গেল, কালকের হিসেব পর্যন্ত 37 জন বন্যার কবলে কবলিত হয়ে প্রাণ হারিয়েছেন। শত শত মানুষ, ঘর বাড়ি সমস্ত ধ্বংস হয়ে গেছে, মাথা গুঁজবার জায়গা নেই। এবং এক সময়ে প্রায় 2 লক্ষের মতো মানুষ সরকারি শিবিরে গেছেন। এবং এত শিবির গত 50 বছরে কোনো বন্যায় ত্রিপুরার তৎকালীন সরকারকে তৈরি করতে হয়নি। এখন দেখা যাচ্ছে এই বন্যাক্রান্ত বিধ্বস্ত মানুষ, ঘর বাড়ি সমস্ত হারিয়ে অসহায় যারা, তারা যাবেন কোথায়? এখনো যারা শিবিরে থাকবার চেষ্টা করছেন তাদেরকে জবরদস্তি করে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেওয়ার চেষ্টা হচ্ছে। কি হচ্ছে এটা? মুখ্যমন্ত্রী 564 কোটি টাকার প্যাকেজ ডিক্লেয়ার করেছেন। টাকাটা কোথায়? টাকা কোথায়? ঘরগুলো তৈরি হবে কি করে? এই একটা না দুটো জায়গায় শুনেছি আমাদের পার্টি নেতারা যারা খবর রাখছেন ঘুরে ঘুরে, তারা বলছেন ওখানে 20,000 টাকা দিয়েছে। 20,000 টাকা আজকের দিনে একটা ঘর তৈরি হওয়া সম্ভব? সাধারণভাবে সরকার যেভাবে গৃহহীন যারা, ভূমিহীন যারা, তাদের ঘর তৈরি করার জন্য 1.25 লাখ 1.5 লাখ টাকা যেভাবে দেয়, বর্তমান পরিস্থিতিতে যেভাবে তাদের বাড়িঘর ভাসিয়ে নিয়ে চলে গেল, এক্ষেত্রে এই পদ্ধতি চলতে পারে? বাধা বিপত্তি অতিক্রম করে সরকারকে বিশেষ উদ্যোগ নিয়ে, সিদ্ধান্ত নিয়ে এদের তো ঘর আগে তৈরি করে দিতে হবে। কোথায় সরকার? সরকার আছে বলে কিন্তু ত্রিপুরার মানুষ বুঝতে পারছেন না। পরন্ত যেটা লক্ষ্য করা যাচ্ছে, সর্বভারতীয় ক্ষেত্রে বিজেপি, আরএসএস, বিশ্ব হিন্দু পরিষদ যে কায়দা নিয়ে অগ্রসর হচ্ছে, ত্রিপুরাতেও বিজেপি, আরএসএস, বিশ্ব হিন্দু পরিষদ সব জায়গায় সামনে না থাকলো পেছন থেকে উস্কানি দিয়ে ট্রাইবেল নন ট্রাইবেলের মধ্যে বিরোধ বাঁধাবার চেষ্টা করছে। গন্ডাছড়ার ঘটনা কি আমি বিস্তৃত যাচ্ছি না, শুধু উল্লেখ করছি। এখানে কৈতরা বাড়ি, রানীর বাজারের পাশে কালীর মূর্তি নাকি কে নষ্ট করেছে, তাকে ভিত্তি করে জনৈক মন্ত্রীর একটু দূরে অবস্থানের সুযোগ নিয়ে পুলিশকে সেখানে সাক্ষী গোপাল হিসেবে দাঁড় করিয়ে রেখে পরিকল্পিতভাবে এই এলাকা দেখতে গিয়েছিলাম। তাতে যা মনে হয়েছে, লিস্টি হাতে নিয়ে বাছাই করে করে সংখ্যালঘুদের উপর আক্রমণ কেন্দ্রীভূত করেছে। শিশু, 7 মাসের শিশু, তার কপালে হাত দিয়ে উপলব্ধি করার চেষ্টা করছে, বাচ্চাটা একটু ভেমরিকে উঠছে, ভয় পেয়ে যাচ্ছে মায়ের কোলে, সে পর্যন্ত আক্রান্ত হয়েছে। হচ্ছেটা কি? আর সব জায়গায় লক্ষ্য করলে দেখবেন সব জায়গায় কালী মূর্তি ভাঙছে। অদ্ভুত ঘটনা। এই ঘটনার পর থেকে এই সময়ের মধ্যে 5 থেকে 6টা জায়গায়, সব জায়গায় কালী আক্রান্ত হচ্ছেন। কোথাও গলা ভাঙছে, কোথাও মাথা উল্টাচ্ছে, কোথাও মূর্তি ফেলে দিচ্ছে। ব্যাপারটা কি? যে এলাকার কথা বলছি, কৈতরা বাড়ি, যাদের সঙ্গে কথা বলছিলাম, এখানে একটা ছোট্ট মন্দির, এটাতে প্রতি বছরে সারা দিন কেউ যায় ঘটনা তা না। আমরা গিয়ে দেখলাম চারিদিকে এটা মজবুত বাঁধন দিয়ে বাঁধা, ঘাস টাসও গড়িয়েছে। জিজ্ঞেস করলাম এটা কবে হয়েছে? বলে আমরা জন্মের পর থেকে দেখছি। তোমার বয়স কত? কেউ বলছেন 25, কেউ বলছেন 27, কেউ বলছেন 35। ভাবতে পারেন। এবং তারা বলছে এখানে কালী পূজা যখন হয় আমরাই তো সবচেয়ে বেশি চাঁদা দিই, দুর্গা পূজা হয় আমরাই সবচেয়ে বেশি চাঁদা দিই। এখানে হিন্দু মুসলমানের প্রশ্ন নাই, একসাথে মিলেমিশে এই ধর্মীয় অনুষ্ঠানে আমরা অবগাহন করার চেষ্টা করি। সেখানে গিয়ে বলা হচ্ছে মুসলিমদের যে মসজিদ তালা দিয়ে দিতে হবে। অদ্ভুত ঘটনা চলছে। এবং ত্রিপুরা এই সময়ের মধ্যে গত 1 মাসের মধ্যে এরকম 5 থেকে 6টা জায়গায় বিশালগড় সহ বারবার আক্রমণ সংঘটিত করার চেষ্টা হচ্ছে। এটা কিসের লক্ষণ? এটা শক্তি না, দুর্বলতা। যেহেতু মানুষের জীবনের মৌলিক গুরুত্বপূর্ণ জরুরি জ্বলন্ত সমস্যাগুলো সমাধান দেওয়ার মতো কোনো
ভূমিকা তারা নিচ্ছে না, অবস্থান তাদের নাই, দৃষ্টিভঙ্গি তাদের নাই। মানুষ যাতে এগুলো নিয়ে কোনো কথা বলতে না পারে তার জন্য এই সমস্ত পদ্ধতি অনুসরণ করে দৃষ্টি ভিন্ন পথে প্রসারিত করার চেষ্টা করছে। কাজ এই জায়গায় দাঁড়িয়ে আমাদের এর বিরুদ্ধে তো রুখে দাঁড়াতে হবে। কাজ চাই, খাবার চাই, মজুরি চাই, জিনিসের দাম কমাতে হবে, কালোবাজারি বন্ধ করতে হবে, বেকার সমস্যার সরা চাই, সমাধান চাই। তোমরাই প্রতিশ্রুতি দিয়েছিলে, কিছুই করছো না এখন। কাজে এই জায়গা এবং সরকারকে সরকারের মতো চলতে হবে। সব কিছু তুলে দিলে চলবে না, শুধু আমলার নির্ভরতা চলতে পারে না। কাজে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আজকের দিনে আমাদের দেশের পরিস্থিতির প্রেক্ষাপটে আমাদের রাজ্যের যে অবস্থা চলছে, সারা দেশে বিজেপিকে আরএসএসকে মোকাবেলা করার চেষ্টা হচ্ছে, আমরা প্রত্যক্ষ সময়ে। কাজে রাজ্য ছোট হতে পারে, সংখ্যা 40-42 লক্ষ হতে পারে, কিন্তু এই ত্রিপুরা এই ছোট জনসংখ্যা নিয়ে দেশের সামনে বাম গণতান্ত্রিক আন্দোলনের বিকল্প পথের অন্যতম দিশারি হিসাবে ভূমিকা নেওয়ার চেষ্টা করেছে, ক্ষুদ্র পরিসরে হলো। আজকেও সারা দেশে আরএসএস বিজেপির বিরুদ্ধে যে লড়াই শুরু করে গেছিলেন কমরেড সীতারাম, তার অবর্তমানে সেই লড়াই এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আমাদের ত্রিপুরা রাজ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা আমাদের নিতে হবে। সে অর্থনৈতিক দাবি থেকে শুরু করে মতাদর্শের সংগ্রাম, রাজনীতির প্রশ্ন, শ্রেণীদৃষ্টিভঙ্গির প্রশ্ন, গ্রাম থেকে শহর। এবং শুধু তাত্ত্বিক জটিল কথা না, জাতীয় সমস্যা, এটা অর্থনৈতিক হোক বা অন্য বিষয় হোক, গ্রাম স্তরে গিয়ে সাধারণ মানুষের মধ্যে এই বিষয়কে তাদের এলাকায় তারা বুঝতে পারেন, তারা কিভাবে সমস্যাটা দেখছেন, তাদের উপলব্ধির মধ্যে এনে তাদের মতো করে স্লোগান তৈরি করে যা তারা গ্রহণ করবেন, এবং গ্রহণ করার ক্ষেত্রে তাদের মধ্যে কোনো জড়তা থাকবে না, এরকম ভাষায় দাবি তৈরি করে তাদের সঙ্গে আলোচনা করে স্থানীয় পর্যায়ে যদি আন্দোলন আমরা তৈরি করতে না পারি, মানুষকে যদি নামাতে না পারি, হঠাৎ করে রাজ্য কেন্দ্রের ডাক দিলেই হাজার হাজার মানুষের সমাবেশ সম্ভব? এটা সম্ভব না। কাজে এই ভাবনা নিয়ে একেবারে গ্রাম স্তর থেকে কোথাও এককভাবে কোনো সংগঠন এবং কোথাও ঐক্যবদ্ধভাবে গণসংগঠন এবং বিশেষভাবে পার্টিগতভাবে আমাদের কিন্তু সামনের দিনে লাল ঝান্ডা কাঁধে তুলে এই লড়াইটাকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে ভূমিকা নিতে হবে। এটা যদি আমরা করতে পারি তাহলে কমরেড সীতারাম ইয়েচুরির প্রতি, তার স্মৃতির প্রতি, প্রকৃত অর্থেই তাকে যে আমরা মনে প্রাণে ভালোবাসি, এবং সঙ্গে সঙ্গে তার স্মৃতির প্রতি যথার্থ শ্রদ্ধা প্রদর্শন করা সম্ভব হবে। আসুন আজকের দিনে দাঁড়িয়ে আমরা সীতারামকে স্মরণে রেখে এই শপথ এই সভা থেকে আমরা নিয়ে যাই, এবং যে কাজ কমরেড সীতারাম করে গেছেন ভুলে যাওয়ার মতো না। কাজের মধ্য দিয়ে সীতারাম আমাদের মধ্যে স্মরণীয় হয়ে থাকবেন। আপনারা ভালো থাকবেন। আমার নমস্কার। এখন স্মরণ সভার সভাপতি কমরেড অঘোরদেব বর্মা